সেই কেন্দ্রের তথ্য অনুযায়ী বিজেপি শাসিত রাজ্যগুলিতে সবচেয়ে বেশি মহিলা অত্যাচার বেশি। উদ্দেশ্য ছিল ডিলিমিটেশন বিলটাকে পাস করা। মহিলা বিল তো একটা 23 সালে পাস হয়েই আছে। যে আজকে কেন ডিলিমিটেশনের সঙ্গে এটাকে গুলিয়ে দেওয়া হলো? কথাটা ডাহা অর্ধসত্য এই কারণে 33% শুধুমাত্র মহিলাদের জন্য নয়, দ্যাট ইজ ইনক্লুডিং এই আইন কার্যকর না হলে যেটা হবে বা হতে পারে সেটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আসন সংখ্যা বাড়িয়ে নিয়ে আগামী ভোট করবার অভিপ্রায়ে বিজেপি এই আইন আনার চেষ্টা করছিল। এই সময় যখন এই দুটো রাজ্যে গুরুত্বপূর্ণ ভোট হচ্ছে, ঠিক এই সময়টাকে কেন বেছে নেওয়া হলো? वो केवल टेबल पर थाप नहीं थी, वो नारी के स्वाभिमान पर, उसके आत्मसम्मान पर चोट थी। और नारी सब भूल जाती है, अपना अपमान कभी नहीं भूलती। इसलिए संसद में कांग्रेस और उसके सहयोग के उन सबके व्यवहार की कसक हर नारी के मन में हमेशा रहेगी। देश की नारी जब भी अपने क्षेत्र में इन नेताओं को देखेगी तो वो याद करेगी कि इन्हीं लोगों ने संसद में महिला आरक्षण को रोकने का जश्न मनाया था। मैंने जब प्रधानमंत्री जी का भाषण सुना, मुझे ऐसा लगा कि इतनी गिरावट हिंदुस्तान की राजनीति में आज तक नहीं हुई जिसने मैंने आज देखी। प्रधानमंत्री जी प्राइम मिनिस्टर के नाते एक लगता था कि कई इलेक्शन रैली में अपना भाषण दे रहे हैं, और उनको भी मालूम है कि अभी इलेक्शन जारी है, 2 जगह इलेक्शन होनी है, और इसके बावजूद उन्होंने एक इलेक्शन स्पीच की, और वो भी ऐसी स्पीच जिसे लगा कि हिंदुस्तान के प्राइम मिनिस्टर ही बोल रहे हैं, हिंदुस्तान के बीजेपी के लीडर नहीं बोल रहे। ये दुर्भाग्य है हमारे देश का कि ऐसे लोग प्रधानमंत्री के पद में बैठे हुए। मैं उनका आदर तो करता हूं, लेकिन उनके जो भाषण है उसका मैं विरोध करता हूं। तो लोकतंत्र के लिए एक बहुत बहुत बड़ी जीत रही। जो सरकार की साजिश थी संघीय ढांचे को बदलने की, लोकतंत्र को कमजोर करने की, उसको हराया गया, उसको रोका गया। ये संविधान की जीत थी, देश की जीत थी और विपक्ष की एकता की जीत थी, और वो साफ साफ सत्ता पक्ष के नेताओं के चेहरों पर दिख रही थी। आप सबने भी देखा होगा। देखिए, गृह मंत्री जी और प्रधानमंत्री जी का भाषण सुन रही थी। कई बार दोनों ने अलग अलग मौकों पर अपने भाषण में कहा कि आप लोग अगर इसके साथ सहमत नहीं होंगे तो आप कभी यहाँ नहीं बैठ सकते, आप कभी सत्ता में नहीं आ सकते, आप कभी जीत नहीं सकते। और इससे बहुत साफ हो गया कि इनकी मंशा क्या थी। নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আপনারা এর মধ্যেই জেনেছেন যে বিরোধীরা এককাট্টা হয়ে সংসদে প্রতিবাদ করায় এবং ভোটাভুটির পরে দেখা যাচ্ছে যে বিরোধী ঐক্যের জেরে সংবিধানের যে 131তম সংশোধনী বিল মোদী সরকারকে প্রত্যাহার করে নিতে হয়েছে। এই ঘটনাটা ঘটেছে 24 ঘন্টা আগে এবং তার প্রতিক্রিয়া দেশ জুড়ে হচ্ছে, এবং সেই প্রতিক্রিয়াতে আমরা আজকে দেখতে পেলাম যে কিছুক্ষণ আগে আমরা যখন এই অনুষ্ঠানটি রেকর্ড করছি, সেই অনুষ্ঠানের কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন। সেই ভাষণটিতে কি কি আছে, তাই ভাষণের মধ্যে তার হতাশা কিভাবে প্রকাশিত হয়েছে,
সেইটা নিয়ে আজকে আমরা কাটাছেড়া করব। এবং সেই ভাষণে একটা জিনিস আমরা দেখলাম, 29 মিনিটের একটি সেই ভাষণে মোট 58 বার তিনি কংগ্রেসের নাম নিয়েছেন, মানে প্রত্যেক মিনিটে প্রায় দুবার করে। এইটা কেন হলো, এইটা নিয়ে আজকে আমাদের এই খোলা আড্ডা অনুষ্ঠান। এবং এই খোলা আড্ডা অনুষ্ঠানে আপনারা এর মধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের দুজন এর মধ্যেই অতিথি যুক্ত হয়েছেন। একজন হচ্ছেন সঞ্জয় মুখোপাধ্যায়, তিনি প্রাক্তন সাংবাদিক এবং প্রাবন্ধিক, এবং তার সঙ্গে নাগরিক সমাজের প্রতিনিধি এবং লেখক অনিন্দ ভট্টাচার্য, যিনি যথেষ্ট এর মধ্যেই আমাদের এখানে অনেকগুলো অনুষ্ঠান করেছেন এবং যথেষ্ট জনপ্রিয় তিনি আপনাদের কাছে। আমি প্রথমে অনিন্দ বাবুর কাছে আসব। অনিন্দ বাবু, আপনাকে আমি প্রথমেই জিজ্ঞাসা করব যে এই যে নরেন্দ্র মোদীর যে 29 মিনিটের বক্তৃতা, এইটাকে আপনি কিভাবে দেখছেন? না দেখুন, প্রথমত একটা সত্যি কথা বলি, এই নরেন্দ্র মোদীর যে 29 মিনিট হোক কি 25 মিনিট হোক, তার বক্তৃতা শোনাটা ভীষণ কষ্টদায়ক। তো আপনার প্রোগ্রামে আমি আসবো বলে আমি মোটামুটি একটু শুনেছি, এবং সেটা শুনতে গিয়ে দেখেছি যে উনি একেবারে রুদালি শুরু করে দিয়েছেন, মানে কান্নাকাটি করছেন যে মহিলাদের সমস্ত সম্মান চলে গেল, মহিলাদের আত্মসম্মানের উপরে বিরোধীরা ভীষণ ভাবে তাকে দুমড়ে মুচড়ে দিয়েছে, এবং মহিলাদের এবং কি হবে। পাপ করেছে, তিনি বলেছেন বিরোধীরা হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ ভ্রূণ হ্যাঁ হত্যার মতো পাপ করেছে, তিনি খুব হ্যাঁ ভয়ঙ্কর হ্যাঁ শব্দ। হ্যাঁ হ্যাঁ, এবং তিনি বারবার একেবারে রীতিমতো কান্নাকাটি করছেন, যেটা একেবারে মানে তার মানে নৌটঙ্কি যেটাকে বলে, এবং যেটা নাটক, এবং একটা অত্যন্ত এখন এগুলো শুনতে শুনতে কি হয়ে গেছে, খুব সস্তা একটা উপভোগ্য, মানে খুব মানে বিষয়টা খুব সেন্সিটিভ, কিন্তু তিনি যেহেতু খুব সস্তা মোড়কে নাটকীয় ভাবে এরকম একটা কান্নাকাটি করে বলেন, সেটা মানে মানে শুনতেও এত খারাপ লাগে যে একজন একটা দেশের প্রধানমন্ত্রী, তার আজকে কি হাল হয়েছে। তো উনি যদি সত্যি মহিলাদের জন্য এতটাই দরদি হবেন, তাহলে তো প্রথমে আমরা যেটাকে বলি আপনি আচরি ধর্ম পরেরে শেখাও, তাহলে উনার উনার যে নিজের দলের কি অবস্থা। আজকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে 294টা আসনের মধ্যে 28 জন মাত্র বিজেপির মহিলা প্রার্থী আছে, যেটা 10%-ও কম। তো এবং এবং সংসদেও আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। আমি স্ক্রিনে রাখবোই, এটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। সেটা হচ্ছে যে এখন সংসদে যে মহিলাদের যে প্রতিনিধিত্ব রয়েছে, তার সব থেকে কম পার্সেন্টেজ হচ্ছে বিজেপির টোটাল এমপি হচ্ছে 240 জন, তার মধ্যে মহিলা রয়েছেন মাত্র 31 জন, যার সংখ্যায় দাঁড়াচ্ছে 12.90%। যেখানে আইএনসি মানে কংগ্রেসের প্রতিনিধিত্ব মহিলাদের 14.30, টিএমসির অনেকটাই বেশি 37%, 37.90, তাদের 29 জন এমপির মধ্যে 11 জন মহিলা, এবং সমাজবাদী পার্টির 37 জন এমপির মধ্যে 5 জন মহিলা, মানে তাদেরও পার্সেন্টেজ 13.50। ডিএমকে 22 জনের মধ্যে 3 জন মহিলা, তাদের পার্সেন্টেজ 13.60। এমনকি এনডিএ শরিক জেডিইউ, তাদের 12 জনের এমপির মধ্যে দুজন মহিলা, যাদের পার্সেন্টেজ দাঁড়াচ্ছে প্রায় 16.7%। এবং এলজেপি তাদের পার্সেন্টেজ দাঁড়াচ্ছে সব থেকে বেশি, তাদের 5 জন এমপির মধ্যে 2 জন মহিলা, মানে প্রায় 40% তাদের প্রতিনিধিত্ব। তো এইটার মধ্যে দেখা যাচ্ছে বিজেপির মহিলা এমপির সংখ্যা সব থেকে কম, 12.90%। অনিন্দ বাবু, আপনি যেটা বলছিলেন আমি এবার আপনাকে বলবো। হ্যাঁ, তো তাহলে তো মানে আমি যে জিনিসটা অনুশীলন করি না, আমি যেটা বিশ্বাস করি না, আমাদের দলের আদর্শের সঙ্গে যেটা যায় না, সেই কথাটা প্রধানমন্ত্রী কি করে সেটাকে ইনভোক করতে চাইছেন। এবং তাদের একজন এমপি সুব্রমণিয়াম স্বামীও কিন্তু তার সম্পর্কে নানা কথা বলেছেন। ফলে তাদের যে মহিলা সম্পর্কে তাদের যে দৃষ্টিভঙ্গিটা, এটা অত্যন্ত পুরুষতান্ত্রিক একটা দৃষ্টিভঙ্গি, সেটা তাদের দলের আদর্শের সঙ্গেও তাই। তাদের যে মনুবাদী যে দর্শন, সেখানেও একটা পুরুষতান্ত্রিক শাসনের কথাই বলা হয়। ফলে তার যে মহিলা বিল তা কেন পাস হলো না, তিনি এই কথাটা বললেন। আসলে তো মহিলা বিল তিনি পাস করতে চাননি। মহিলা বিল যদি তিনি পাস করতে চাইতেন, তাহলে 2023 সালে মহিলা বিল কিন্তু পাস হয়েছিল, সেটাকেই তিনি কিন্তু পার্লামেন্টে নিয়ে আসতে পারতেন, বা সেটাকে তিনি আইনে রূপান্তরিত করতে পারতেন। তিনি যেটা করলেন, মহিলাদের আঁচলের ভেতরে ডিলিমিটেশন যে বিল, সেইটাকে
গুজে দিয়ে তিনি আসলে ডিলিমিটেশন বিলটা পাস করতে চেয়েছিলেন, এবং এই ডিলিমিটেশন বিলটা আসলে ছিল হিন্দুস্তানিদের একটা আধিপত্য সারা ভারত জুড়ে। কারণ উনি বলছেন 2011 সালের সেন্সাসের উপরে আমাদের ডিলিমিটেশন করে বিভিন্ন লোকসভা কেন্দ্রগুলোকে পুনর্বিন্যাস করতে হবে। এখন আমাদের 543টা কেন্দ্র আছে, সেটা পুনর্বিন্যাস করলে 850 মতো কেন্দ্র দাঁড়াবে। তো সেই পুনর্বিন্যাসটা কোথায় হবে? সেটা হবে যেখানে জনসংখ্যা সব থেকে বেশি বেড়েছে। তো জনসংখ্যা বাড়ানোর দায়টা কেন ভারতীয় জনগণ নেবে? আমাদের তো জনসংখ্যা কন্ট্রোল করার কথা। দক্ষিণ ভারত যারা জনসংখ্যা কন্ট্রোল করেছে তারা কেন সেই দায়টা নেবে? তারা কেন তাদের মানে তাদের একটা প্রতিনিধিত্ব পুরস্কার হারাবে? দেওয়া হচ্ছে বলা যেতে পারে, যে ভালো কাজে হ্যাঁ, এটাতে পুরস্কার দেওয়া তোমার হচ্ছে। কাটছাট করে দেবো, তোমার বাজেট বরাদ্দ কমে যাবে, সমস্তটাই হ্যাঁ, কমে যাবে, হ্যাঁ, তোমার এবং প্রতিনিধিত্ব আপনি কমে দেখবেন যে যাবে। গোবলয় আমরা যেটাকে গোবলয় বলি, আমাদের দেশের জনসংখ্যার স্ফীতি কিন্তু সেই গোবলয়টাই হয়েছে। এবং ফলে তাদের ওখানে আসনগুলো পুনর্বিন্যাস হবে, ওইখানে আসনের সংখ্যা বেড়ে যাবে, গুজরাটে আসনের সংখ্যা বেড়ে যাবে, মহারাষ্ট্রে আসনের সংখ্যা বেড়ে যাবে। অথচ উত্তর পূর্ব ভারত, পূর্ব ভারত, দক্ষিণ ভারত, সেখানে তুলনামূলকভাবে কিন্তু আসন সংখ্যা ততটা বাড়বে না। কারণ এখানে সবটা মিলিয়ে এখানে একটা পপুলেশন কন্ট্রোল হয়েছে। ফলে পপুলেশন কন্ট্রোলের যে বৈজ্ঞানিক যে মেথড বা পপুলেশন কন্ট্রোলের যে কার্যকারিতা, তার যে প্রয়োজনীয়তা, সেটাকে যারা পালন করেছে তাদের উপরেই কিন্তু শাস্তির খড়গ তিনি নামিয়ে আনতে চাইছেন। এবং তিনি ডিলিমিটেশনটা করছেন 2011 সালের সেন্সাসের ভিত্তিতে। কেন? তারপরে 15 বছর চলে গেছে, 21 সালে তিনি কেন সেন্সাস করেননি? তাহলে 27 সালে তিনি যখন সেন্সাস করবেন, সেন্সাসের পরে তিনি এই ভাবনাটা ভাবতে পারতেন। আসলে সেন্সাসে যেটা ধরা পড়ে যাবে সেটা হচ্ছে তিনি যে অনুপ্রবেশের গল্পটা ছাড়েন, ঘুষপেটিয়ার গল্পটা ছাড়েন, সেটা যে টোটাল একটা মিথ্যা গল্প, সেটা কিন্তু সেন্সাস গুলোতে বারবার করে ধরা পড়েছে। এখন পশ্চিমবঙ্গের সামনে নির্বাচন আছে, ফলে তাকে ঘুষপেটিয়ার গল্পটা বলতে হবে, তাকে ঘুষপেটিয়ার ভয় দেখাতে হবে। সেই জন্যই তারা কিন্তু ওই 11 সালের সেন্সাসের ভিত্তিতে একটা এই ধরনের আসলে ডিলিমিটেশন বিলটাকে তিনি পাস করাতে চেয়েছিলেন, মহিলাদের বিলটাকে ত্যাগ করে দিয়ে। এবং সেটা তিনি করতে পারলেন না। তিনি প্রচন্ড দুঃখ পেয়েছেন। সেই দুঃখটা তিনি ওই মহিলাদের আঁচল ধরেই কান্নাকাটি করলেন। যে পার্টিটা দেশের মধ্যে সব থেকে বড় মহিলা বিরোধী পার্টি। বাবু, আমি আপনার কাছে আবার পরে আসবো, এর মধ্যে আমরা সঞ্জয় বাবুর কাছে যাব। সঞ্জয় বাবু, আপনি ডিলিমিটেশনের ব্যাপারটা যেটা অনিন্দ্য বাবু বললেন, সেটা যদি আপনি একটুখানি ব্যাখ্যা করে বলেন, যে আজকে কেন ডিলিমিটেশনের সঙ্গে এটাকে গুলিয়ে দেওয়া হলো, কেন মহিলা সংরক্ষণ বিলটাকে আলাদা করে পাশ করাতে অসুবিধে কি ছিল? সেটা তো 2023 সালে পাশ করানো হয়েছে সমস্ত রাজনৈতিক দলই, তার মধ্যে সমস্ত বিরোধীরাও ছিল, তাহলে সেটা প্রয়োগ করতে অসুবিধে কোথায় হলো সঞ্জয় বাবু? সদিচ্ছার যদি প্রকৃতপক্ষে কারোর অভাব থাকে তাহলে তার ছলনার অভাব হয় না। এইটুকু আমি প্রথমে বলবো, আর তারপরে বলবো প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে শুনতে আমার একটা বাংলা প্রবাদের কথা মনে পড়ে যাচ্ছিল। আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রধানমন্ত্রী দেশের শীর্ষতম ব্যক্তিদের একজন, রাষ্ট্রপতির পরেই, এবং আমাদের দেশের সবচেয়ে সম্মানীয় মানুষ। তার পদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়েই বলছি, কুমিরের কান্না বলে একটা কথা আছে, সে কথাটা মনে পড়ে যাচ্ছিল। অর্থাৎ কুমির খেতে না পারলে কাঁদে। এখানে এই কথাটা মনে পড়ছিল, তার কারণ উদ্দেশ্য নারীর বা মহিলার নাম করে যেটা চাইছিল, নারী শক্তি বন্দন অধিনিয়ম, এই আইনের নাম নারী। অথচ শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো? শোনা যাচ্ছে পরিষ্কার, বলুন আপনি। ও, অথচ তার কাছ থেকে শুনতে হচ্ছে যে যে দলের প্রধান তিনি, যে দল বিলকিসের মতন বিলকিসের
গণধর্ষকদেরকে জেল থেকে বেরোবার পর গলায় মালা দেয়। যে দল শুধু বিলকিস নয়, উন্নাও, কাটুরা থেকে আমরা দেখে হাতরাস, এবং পশ্চিমবঙ্গেও, ছত্তিশগড়ে, উড়িষ্যাতে, বিভিন্ন জায়গায়, তারা যেখানে রাজস্থানে, হরিয়ানায়, যে সমস্ত জায়গায় বিজেপি শাসিত রাজ্য, সেখানে মহিলারা সবচেয়ে বেশি এনআরসি মানে আমাদের ভারতবর্ষের যে ফৌজদারি অপরাধ তথ্য স্বরাষ্ট্র মন্ত্রক থেকে প্রকাশিত হয়, সেই কেন্দ্রের তথ্য অনুযায়ী বিজেপি শাসিত রাজ্যগুলিতে সবচেয়ে বেশি মহিলা অত্যাচার বেশি। তারা যখন বলে যে এই সংরক্ষণ করতে না পারলে মহিলাদের সুরক্ষা করা গেল না, তখন ব্যাপারটা সে হাসবো না কাঁদবো দুটো নিয়ে আমাদের ডায়লেমা তৈরি হয়। কারণ এটা রাজনৈতিক বিরোধিতার কথা নয়, এটা একটা গণতন্ত্র প্রেমী, একটা বিবেকবান মানুষ, একটা দায়িত্বশীল সচেতন নাগরিক হিসেবে আমি স্পষ্ট করে এই কথাটা বলতে চাই, কোন রকম রাগঢাক না করে, যে সরকারের যদি সদিচ্ছা থাকতো এই আইনটিকে প্রয়োগ করবার, তাহলে 23 সাল থেকে আজকে দেরি না করে এবং এইটা প্রয়োগ করবার জন্য তার সঙ্গে অন্য কোনো যোগ না তৈরি করে সরাসরি তো এই আইনটিকে প্রয়োগ করতে পারত। একদম স্পষ্ট কথা, যেটা কংগ্রেসও বলেছে, যেটা সিপিএম বলেছে, যেটা অন্যান্য সমাজবাদী পার্টি বলেছে, অন্য সমস্ত বিরোধী দলের বক্তব্য, আমরা কিন্তু কেউ মহিলাদের এই সংরক্ষণের বিরোধী ছিলাম না। কারণ যখন ভোটাভুটি হয়েছিল, সকল দল একজোটে একসঙ্গে 23 সালে একসঙ্গে মহিলাদের সংরক্ষণের পক্ষে আইন আনার জন্য একসঙ্গে ভোট দিয়েছিল সহমতের ভিত্তিতে। আজকে দ্বিমতের কারণটা কি? কারণ মহিলা সংরক্ষণ আইনকে সামনে রেখে মহিলাদের স্বার্থ বিঘ্নিত করে কার্যত এই আইন এমন ভাবে প্রয়োগ করার কথা বলা হচ্ছিল যেটা কার্যত মহিলাদের স্বার্থ বিঘ্নিত করতো। তার কারণ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মধ্যে লেখা রয়েছে যে 33% যে রিজার্ভেশন আনা হচ্ছে তার মধ্যে রয়েছে এসসি এসটি ওবিসিদের সংখ্যাও। যেহেতু এসসি এসটি ওবিসি কতজনের তার মধ্যে সংরক্ষণ হবে সেটা স্পষ্ট নয়, তাই নামকা ওয়াস্তে 33%, এটা কিন্তু মোদী সরকার বা মোদী গভর্নমেন্ট পক্ষ থেকে বলা হয়নি। এবং আজকেও প্রধানমন্ত্রী তার ভাষণে বলেননি যে তিনি যদি এই আইনটা আজকে বিরোধীরা আপত্তি না করতেন তাহলে যে সংরক্ষণ করা যেত সেটা সরকারিভাবে করা গেলে যে 33% রিজার্ভেশন হতো, সেটা কিসের? চাকরি দেওয়াতে না, শিক্ষা দেওয়াতে না, কোনো কল্যাণকর কোনো স্কিমের জন্য নয়, নারীকে একটা রাজনৈতিক অধিকার দেওয়ার জন্য, যাতে কেন্দ্রের যে যাতে লোকসভার ভোটে এবং রাজ্যসভার ভোটে আসন সংখ্যায় 33% রিজার্ভ আসন তাদের জন্য সংরক্ষিত থাকে। কথাটা ডাহা অর্ধ সত্য, কথাটা ডাহা অর্ধ সত্য এই কারণে 33% শুধুমাত্র মহিলাদের জন্য নয়, দ্যাট ইজ ইনক্লুডিং ওবিসি এসটি এসসি। তাহলে এই জন্য এই আইন প্রকৃতপক্ষে কার্যকর করার জন্য সেন্সাস রিপোর্ট জরুরি। কারণ জাতি সেন্সাসের দাবি তুলেছিল কিছুদিন আগে বিজেপি নিজেই, কত বড় স্ববিরোধী, কত বড় লোক ঠকানো কথাবার্তা, যে তারাই যেখানে বলেছিল যে এই জাতি ওটা বলেছেন একটা বিশেষ পরিস্থিতিতে। আমার যতদূর আপনাকে একটু ইয়ে করে দিই, সবাই একদম পহেলগামের ঘটনার পরে সঙ্গে সঙ্গে এটাকে ঘোষণা করা হয়েছে। যে পরিস্থিতিতেই হোক, যখন জাতিভিত্তিক সমীক্ষা বা জনসমীক্ষার যেখানে জনশুমারির তথ্য হাতে নেই, এই আইন করবার সময় স্পষ্ট বলা হয়েছে জনশুমারির তথ্য আসবার পর তার লাগু হবে, কার্যকর, এবং সেই তথ্য আসবে 29 সালে। তাহলে কেন আজকে তড়িঘড়ি করে বিরোধীদের ডেকে না ডেকে তাদেরকে 3 দিন আগেও, 72 ঘন্টা আগে
তাদেরকে এই বিলের কোনো খসড়া না দিয়ে সম্পূর্ণ অন্ধকারে রেখে হুইপ জারি করে নিজেদের সংসদকে ডেকে নিয়ে এসে তড়িঘড়ি করে লোকসভায় এইটাকে পাশ করার জন্য মূল উদ্দেশ্য কি ছিল? নারীর সুরক্ষা, নারীর কল্যাণ, নারীর অধিকার, নারীর রাজনৈতিক অধিকার। কোন জায়গাটা তারা ব্যাহত হচ্ছিল নিজের ক্ষমতায় বসে এখন এগুলোকে চালু করতে? এখনো তো তারা ক্ষমতায় আছে। এই আইন কার্যকর না হলে যেটা হবে বা হতে পারে সেটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই আসন সংখ্যা যেটা বাড়ছিল তার ভাগ বটরাতে বিজেপি নিজে পিছিয়ে যেতে পারে, বা অন্যদের পিছিয়ে রেখে নিজেকে এগিয়ে রাখার সুযোগটা হারাতে না পারে, যাতে না হারায় তার জন্যে এইটাকে একটা ছলনার আশ্রয় করা হয়েছিল। আমি ছলনাই বলবো, কারণ এর চাইতে ভালো যথার্থ ভাষা আর নেই। কারণ পরিষ্কার বলা আছে, জনশুমারির তথ্য অনুযায়ী আসন পুনর্বন্টন হবে। সেই আসনের সংখ্যা পুনর্বন্টিত আসনের সংখ্যা যে রাজ্যে যতগুলো হলো তার ভিত্তিতে 33% রিজার্ভড হবে নারী, এসসি এসটি। সেখানে উল্লেখ করতে হবে নারী কতটা। এই বিল আনবার এই অ্যামেন্ডমেন্ট আনবার সময় সরকার তার কোনোটাই করেনি। মুখে বলেছিল 50%, যার যে রাজ্যের যতটুকু আসন আছে সেই আসনের 50% বাড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে 42টা লোকসভা আসন আছে, ওটা তার মানে 61টা হবে। কিন্তু বিজেপি উত্তরপ্রদেশে, রাজস্থানে, মধ্যপ্রদেশে, হরিয়ানায়, যে সমস্ত রাজ্য, গুজরাটে, যে সমস্ত রাজ্যে আছে, এই হিসেবে তাতে কি অবস্থা গিয়ে দাঁড়ায় একটুখানি দেখিয়ে দিচ্ছি। তামিলনাড়ুতে, পশ্চিমবঙ্গে, যেখানে বা কেরালায়, যেখানে অবিজেপি শাসিত রাজ্য, সেখানে কেরালায় আছে 20টা আসন, সেটা 10টা বাড়তো। ওই পশ্চিমবঙ্গে আছে 42টা আসন, 21টা বাড়তো। তামিলনাড়ুতে বাড়তো 39টার জায়গায় আরো ধরা যাক আরো প্রায় 19টা 20টা। কিন্তু উত্তরপ্রদেশে বাড়তো 40টা। 80টা আসন, তার 50% 40টা। এবং এইভাবে দেখুন, আমি আপনাকে বলছি, আসামে, সরি বিহারে ধরুন 40টা আসন এখন আছে, হবে 73টা। আসামেই বলছিলাম যেটা 14টা আছে, হবে 22টা। গুজরাটে 26টা আছে, হবে 42টা। মধ্যপ্রদেশে 29টা আছে, হবে 51টা। মহারাষ্ট্রে 48টা আছে, হবে 79টা। এইভাবে র্যাম্প্যান্ট নিজের পক্ষে নিজের শাসিত রাজ্যগুলোর আসন সংখ্যা বাড়িয়ে নিয়ে আগামী ভোট করবার অভিপ্রায়ে বিজেপি এই আইন আনার চেষ্টা করছিল, এবং তার জন্য একটা সফট ফিলিংস তৈরি করার চেষ্টা করছিল যে মহিলা সংরক্ষণ। কারণ সামনে হ্যাঁ, পশ্চিমবঙ্গে নির্বাচন, যেখানে আমরা মহিলা এই ভোট জায়গাটাতে আবার ধরছি, আমরা বেশিটাই সঞ্জয় অন্য বাবু, আমরা তার বিজেপির বিরোধীর আমরা এই পক্ষে, জায়গাটাতে সেখান আপনার থেকে কাছে আবার ছিনিয়ে আসছি। আনার জন্য। আমরা আবার আপনার কাছে আসছি। অনিন্দ্যবাবু, আমি একটা আপনার কাছে এই মুহূর্তে যে প্রশ্নটা আমার সঞ্জয় বাবুর এই কথা সূত্র ধরে আসছে, সেটা হচ্ছে যে এই সময়টা যখন যে খুব বড় যে দল লোকসভায় দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল তৃণমূল কংগ্রেস, এবং ওদিকে তামিলনাড়ুতে ডিএমকে, তাদেরও সদস্য সংখ্যা যথেষ্ট বেশি। এই সময় যখন এই দুটো রাজ্যে গুরুত্বপূর্ণ ভোট হচ্ছে, ঠিক এই সময়টাকে কেন বেছে নেওয়া হলো, এবং এই সময়টা বেছে নেওয়ার পেছনে যে রাজনৈতিক অভিসন্ধি, সেই রাজনৈতিক অভিসন্ধির কোনো ফায়দা কি নরেন্দ্র মোদী পাবেন? না, 1 নম্বর কথা হচ্ছে যে এখানে মহিলা বিল পাস করাটা নরেন্দ্র মোদীর উদ্দেশ্য ছিল না, বা যেটা বিজেপি দলের উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল ডিলিমিটেশন বিলটাকে পাস করা। মহিলা বিল তো একটা 23 সালে পাস হয়েই আছে। ওনার উদ্দেশ্য ছিল ডিলিমিটেশন বিলটাকে পাস করা। তাহলে ডিলিমিটেশন বিলটাকে পাস করতে গেলে, যেহেতু এটা একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, তিনি জানতেন যে এখানে 2/3 মেজরিটি লাগবে। তো এবং তার হিসেব মতো 2/3 মেজরিটি নেই। কিন্তু তা সত্ত্বেও তিনি বিলটা ফেলেছেন। কখন ফেলেছেন? যখন তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের 2-4 দিন পরেই যখন নির্বাচন। 1 নম্বর, সেখানে নির্বাচনে
এমপিরা দৌড়াদৌড়ি করছেন তাদের কেন্দ্রে, ফলে এমপিদের ব্যস্ত রাখতে হবে, দলকে ব্যস্ত রাখতে হবে, এবং সেখানে যদি তারা আসতে না পারে তাহলে ভোট কিছুটা কমে যাবে বিরোধী পক্ষের। এটা তো একটা টেকনিক্যাল তার হিসেব নিকেশ ছিল। আরো বড় যে হিসেবটা ছিল সেটা হচ্ছে যে এই মুহূর্তে ইয়ের কাছে দেখানো, যে দুটো রাজ্যে নির্বাচন হচ্ছে তাদের কাছে দেখানো এবং ভারতবাসীর কাছেও দেখানো যে বিরোধীরা হচ্ছে মহিলা বিরোধী, মানে বিরোধীরা মহিলা বিলটাকে পাস করতে দিচ্ছে না, করে তিনি একটা বিল পাস করলেন, 2/3 হবে না জেনেও পাস করলেন, সেই বিলটা পরাজিত হলো, বিরোধীরা ঐক্যবদ্ধ হলেন, তৃণমূল এই নির্বাচনের ভরা সময়ে 21 জন এমপিকে, তারা প্রচারে ব্যস্ত ছিলেন, 21 জন এমপিকে তারা দিল্লিতে পাঠালেন যাতে ভোটাভুটিতে অংশ নিতে পারে, একটা বড় সেকশনকে পাঠালেন, সেখানে কাকলি ঘোষ দস্তিদার বক্তব্য রেখেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন, হ্যাঁ ডিএমকেও তাই। ফলে তারা বারবার বলেছেন যে আপনারা 50% করুন না রিজার্ভেশন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই মুহূর্তে তারা আসলে বিজেপি পার্টি যেটা করতে চেয়েছিল তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে, তারা দেখাতে চেয়েছে যে এই বিরোধী দলগুলো হচ্ছে মহিলা বিরোধী, তারা মহিলা সংরক্ষণের বিলটাকে তারা সমর্থন করেনি, কারণ তারা জানে পশ্চিমবঙ্গে তাদের জেতার কোনো আশঙ্কা নেই, মানে জেতার কোনো সম্ভাবনা নেই, এবং মহিলা ভোট যেহেতু বিজেপির বিরুদ্ধেই যায়, একটা বিরাট সংখ্যক মহিলা ভোট, ফলে এই মহিলাদের বিভ্রান্ত করার জন্য তিনি একটা মহিলাদের ত্রাতা হিসেবে তিনি একটা দাঁড়াতে চেষ্টা করলেন যে আমি মহিলাদের ত্রাতা এবং আমি একটা মহিলাদের এম্পাওয়ারমেন্টের চেষ্টা করলাম, কিন্তু সেইটাকে এই তৃণমূল ডিএমকে এরা সেটাকে কেচে গন্ডুস করে দিল, এবং সেই জন্য আমি এখন কান্নাকাটি করে বলছি এবার আপনারা সেটার যোগ্য জবাব দিন। এই কথাটাও আজকে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছে যে মহিলাদের মা বোন সবার কাছে তিনি আবেদন রেখেছেন যে এর আপনারা যোগ্য জবাব দিন, অর্থাৎ ভোটে যাতে মহিলারা অন্তত এই মহিলা সংরক্ষণ, এই যে আর কি তথাকথিত মহিলা সংরক্ষণ বিলটা পাস হওয়ার না জন্য তারা যাতে বিজেপিকে ভোট দেয়। এটা এক অর্থে ছিল একটা নির্বাচনী প্রচারের ট্যাকটিক্স, সামনে রেখেছিলেন মহিলা বিল, আসলে ডিলিমিটেশন বিলটাকে পাস করানো, এবং এটা করতে গিয়ে বিরোধী পক্ষ যে ঐক্যের নজির দেখিয়েছে সেটা তুলনাহীন, এবং এই ঐক্যটাকে যদি বিরোধীরা বজায় রাখতে পারে, আমি খবরের কাগজে দেখলাম রাহুল গান্ধী পার্সোনালি অভিষেক ব্যানার্জিকে ফোন করেছিলেন, এবং এই অবস্থাতেও তৃণমূল যে ভূমিকা রেখেছে 21 জন এমপিকে পাঠিয়ে সেটা তিনি অভিনন্দন জানিয়েছেন, মল্লিকার্জুন খাড়গে ডেরেক ওব্রায়ানকে অভিনন্দন জানিয়েছেন একটা ফোন করে, ফলে একটা বিরোধী ঐক্যটাও একটা দানা বেঁধেছে। একদম একদম। আমরা সঞ্জয় বাবুর কাছে এবার আসবো। এই যে কথাটা অনিন্দ্য বাবু বললেন যে একটা বিরোধী ঐক্য, আমরা দেখছিলাম মাঝে যে এই যে বিরোধী জোট যেটাকে আমরা ইন্ডিয়া অ্যালায়েন্স বলা হয়েছে, সেইটা প্রায় ছন্নছাড়া অবস্থা হয়েছিল। এই একটা ইয়েতে দেখা গেল ইস্যুতে যে আবার বিরোধী জোট এক কাট্টা হয়ে উঠলো, এবং যথেষ্ট তাদের মধ্যে যে উৎসাহ এখানে আমরা দেখলাম যে একটা দারুণ উৎসাহের সঙ্গে তারা কিন্তু এবার এই ঐক্যটা তারা করে ফেললো। এই যে ফ্লোর ম্যানেজমেন্টটা হলো লোকসভায়, এর ফল কি হতে পারে আগামী দিনে আপনার কি মনে হয় সঞ্জয় বাবু, খুব সংক্ষেপে? আমি প্রথমত একটা কথা বলবো যে এই বিরোধী ঐক্যের ব্যাপারে আমার কিন্তু খুব একটা আশা নেই। তার কারণ হচ্ছে ফ্লোর ম্যানেজমেন্টে এবার যেটা দেখা গেছে ঐতিহাসিক, কিন্তু এই ঐতিহাসিক ব্যাপারটা রাজনৈতিক ভাবে মাটি দখল করে যখন ভোটার দেখে নিজেদের ভোট ব্যাংক হিসেব কষে প্রার্থী দেওয়া হয়, তখন যদি ঐক্যমত্যের ভিত্তিতে নিজেদের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে 1:1 অর্থাৎ বিজেপি এবং অবিজেপি বিরোধী এই দুটি শিবিরে ভাগ হয়ে কোন রকম দলমত তর্ক বিতর্ক ইস্যু সামনে না রেখে শুধুমাত্র দেশের গণতন্ত্রকে রক্ষা করবার স্বার্থে বা সাম্প্রদায়িকতা বিরোধী একটি জোট তৈরি হয়, তাহলে একটি বড় আশা আছে। কিন্তু যদি দেখা হয় যে আমার এলাকায় আমি আমার ক্ষমতা ধরে রাখার চেষ্টা করব, সেটা তো অনেকগুলো রাজ্যে বাস্তবে সম্ভব নয়। অনেকগুলো রাজ্যে এই বিরোধীদের মধ্যেই দুটো দল
অনেক এই জায়গাতেই তারা কিন্তু জন্য পরস্পর এই বিরোধী। বিরোধীদের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে বিরোধীরা বেসিক্যালি আঞ্চলিক শক্তি, একমাত্র কংগ্রেস ছাড়া। কংগ্রেসই একমাত্র জাতীয় শক্তি বিরোধীদের মধ্যে। বাস বামেরা যারা, তারা কার্যত আঞ্চলিক শক্তি, কিন্তু নামে জাতীয় শক্তি, কিন্তু জাতীয় দল হলেও। কিন্তু আসলে আঞ্চলিক শক্তিগুলো নিজের অঞ্চলে নিজের প্রাধান্য বজায় রাখার জন্য জাতীয় শক্তি কংগ্রেসের সঙ্গে কতটা আসতে পারবে শেষ পর্যন্ত কংগ্রেসের ডাকে, কংগ্রেসের নেতৃত্বে। তার কারণ একটা কথা কিন্তু পরিষ্কার, সবাইকে এটা মনে রাখতেই হবে, আমাদের দেশের 542টা আসনের মধ্যে ওই গো বলায় বলতে যা বোঝায়, অর্থাৎ হিন্দি বেল্টের আসন সংখ্যা, যে 8টা রাজ্য, সেখানে এত সংখ্যায় বেশি, যে সংখ্যায়, যেখানে যাদের সাংগঠনিক ক্ষমতা, তারা কিন্তু শেষ পর্যন্ত ভারত শাসনের এগিয়ে থাকে। এবং সেক্ষেত্রে কংগ্রেসকে বাদ দিয়ে কোনো আঞ্চলিক বিরোধী দলের শেষ পর্যন্ত ভারত শাসনে এগিয়ে যাওয়ার ক্ষমতা থাকে না। কারণ কংগ্রেস এই কোবলয়ের একমাত্র বিজেপি বিরোধী দ্বিতীয় শক্তি। যতই আপ থাকুক, যতই মোলায়েম থাকুক, যতই আরজেডি থাকুক, তারা সবাই টুকরো টুকরো এক একটা জায়গায়, কেউ পাঞ্জাবে, কেউ বিহারে, কেউ মুখ জায়গায়, তো কোন জায়গায়। আসলে কংগ্রেসের এই নেতৃত্বটা মানার ক্ষেত্রে বিরোধীদের মধ্যে ঐক্যমত হওয়া দরকার, তাদের অস্তিত্বটা বুঝতে হবে যে আজকে কংগ্রেসের সঙ্গে তাদের মতান্তর বা ইস্যু ভিত্তিক বা আঞ্চলিক স্বার্থে কোথাও কোথাও প্রবলেম বা রাজনৈতিক কারণেই কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু সেটা অন্যভাবে শর্ট আউট করতে হবে। কিন্তু যদি দেশের গণতন্ত্র এবং সাম্প্রদায়িকতা বিরোধী একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চরিত্র বজায় রাখবার জন্য, সমাজকে এগিয়ে রাখার জন্য, একটা ভারতের ঐক্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে বজায় রাখার জন্য, ভাষা গণতন্ত্রকে বজায় রাখবার জন্য, মানুষের সাংবিধানিক অধিকারকে বজায় রাখবার জন্য সত্যিকারের আজকে বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার একটা কিন্তু প্রয়োজন হয়ে দাঁড়িয়ে পড়েছে। না হলে গণতন্ত্রের নামে ফ্যাসিবাদের উত্থান হবে, এবং তার জন্য দায়ী কিন্তু বিরোধীরাই হবে। আজকে তারা যেটা দেখাতে পেরেছে, তাদের শক্তি আছে, এটা প্রমাণিত হয়েছে। ভারতবর্ষের মানুষ তাদের দিকে প্রত্যাশা করবে, এবং আগামী দিনে তাদের দায়িত্ব বাড়লো, এটুকু বলতে। আমি আমি একই প্রশ্ন অনিন্দ্যবাবুর কাছেও নিয়ে আসবো। অনিন্দ্যবাবু, আপনি কি মনে করছেন এই কালকের যে বিরোধী ঐক্য আমরা দেখলাম লোকসভায়, এই বিরোধী ঐক্য কি আগামী দিনে এরকম অটুট থাকবে, না আবার সেটা ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কোনো আশঙ্কা রয়েছে? বিরোধী ঐক্যের, আমাদের দেশে বিরোধী ঐক্যের মানে অন্তত বর্তমান সময়ের সমস্যাটা হলো এটা খুব একটা সরল রেখাতে এগোবে না। কারণ অনেক রাজ্যেতেই বিরোধী শক্তিগুলি আবার নিজেদের মধ্যে পরস্পরের একটা প্রতিদ্বন্দ্বিতায়, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দাঁড়িয়ে আছে। ফলে এটা যে খুব একটা সহজ পথে এগোবে তা নয়। তবে এটা একটা সরলীকৃত করা আমাদের, যাবে না বিষয়টাকে? খুব না, সরলীকৃত, আমাদের দেশ যেহেতু একটা ফেডারেল কান্ট্রি, এবং আমাদের এখনো ফেডারেল কান্ট্রি, একটা ইউনিয়ন গভর্নমেন্ট আছে, ইউনিয়ন গভর্নমেন্টের হাতে প্রচুর ক্ষমতা আছে, এবং রাজ্যের হাতে অধিক ক্ষমতা দাও, এই যে পুরনো স্লোগান, এইটার মধ্য দিয়ে রাজ্যগুলোকে শক্তিশালী করা এবং আমাদের ফেডারেল স্ট্রাকচারগুলোকে শক্তিশালী করা, এবং সত্যি অর্থে যদি আমাদের একটা ফেডারেল স্ট্রাকচারের দিকে আমরা এগোতে পারি, তবে এই যে বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলো আছে, এই আঞ্চলিক শক্তিগুলির মধ্যে একটা বোঝাপড়া, কোঅর্ডিনেশনের মধ্য দিয়েই কিন্তু একটা বিরোধী শক্তি হিসেবে এমার্জ করতে পারে বিরোধীরা। আপনি যদি দেখেন, যখন 70 দশকে ইন্দিরা গান্ধীর যখন জমানা ছিল, যখন উনি এমার্জেন্সি জারি করলেন, বা তার আগে জয়প্রকাশ নারায়ণ যে সর্বাত্মক বিপ্লবের ডাক দিয়েছিলেন, তখনও কিন্তু বিভিন্ন যে বিরোধী শক্তিগুলি ছিল, সেগুলি অনেকটা আঞ্চলিক ধরনেরই শক্তি ছিল। তারপরে একটা জনতা পার্টি তৈরি হলো, যেটা একটা সর্বভারতীয় একটা প্রেক্ষাপট পেয়েছিল, সর্বভারতীয় একটা শক্তি হিসেবে তারা ক্ষমতাতেও চলে গেল। হ্যাঁ, কিন্তু পরে সেটা টুকরো টুকরো হয়ে যায়। আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে এক সময় ওই যে যেটা সঞ্জয় বাবু বললেন যে জাতীয় শক্তি হিসেবে তো বিরোধীদের মধ্যে কংগ্রেস ছাড়া কেউ নেই। এক সময় বাম শক্তি কিন্তু একটা জাতীয় শক্তি হিসেবে ছিল, 50-এর দশকে ছিল, 60-এর দশক, 70 দশক, এবং বহু রাজ্যে বামেদের কম বেশি ছোট বড় শক্তি ছিল, বিভিন্ন বাম দল ছিল। তাদের মধ্যে যদি একটা মিলিত ফ্রন্ট হয়েও একটা সর্বভারতীয় শক্তি হিসেবেও কিন্তু তারা দাঁড়াতে পারত। কিন্তু আজকে নানা কারণে, আমি সেই ডিবেটে যাচ্ছি না, বাম শক্তির একটা ক্ষয় হয়েছে। আমরা আমাদের সময় যেহেতু অল্প,
আমরা জাস্ট একদম একটু ফোকাস করে নেওয়া দরকার এটাকে, যে আমরা বলছিলাম যে আপনি যেটা যে এইটার কি আমরা কোনো ভবিষ্যৎ আছে, এই যে ঐক্যের কোনো ভবিষ্যৎ আছে কি? অনিন্দ্যবাবু। আমাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ, হ্যাঁ, আপনাকেই বলছি। হ্যাঁ, হ্যাঁ। না, ওই যে বললাম যে আর কি কনক্লুড ব্যাপারটা করেন তো, আপনি যদি কনক্লুড করেন আপনার বক্তব্যটাকে। হ্যাঁ, আমি ওই যেটা বললাম, ব্যাপারটা যেহেতু সরলীকৃত নয়, ঠিক। তবে ঠিক। আমার যেটা মনে হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচন এবং তামিলনাড়ুর নির্বাচন, এই দুটো নির্বাচন আজকে অত্যন্ত ক্রুশিয়াল, এবং কিছুটা অসমেরও নির্বাচন। অসমের নির্বাচনে আমি জানি না কি ফলাফল হবে, বিভিন্ন আছে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। অসমে একটা জোট তৈরি হয়েছে বিরোধীদের, সেটা জোটটার একটা সম্ভাবনা আছে। রাইজর দল, কংগ্রেস, বামপন্থীরা, বিভিন্ন দল এক জায়গায় এসেছে। আর পশ্চিমবঙ্গে যদি বিজেপি একটা হিউমিলিয়েটিং ডিফিট ফেস করে, যদি 50টা বা 55টার বেশি আসন বিজেপি রাজ্য থেকে যদি না পায়, যেটার একটা সম্ভাবনা মনে হচ্ছে তৈরি হচ্ছে নানা কারণে, এসআইআর থেকে শুরু করে বিজেপির যে মানে বাংলা বিরোধী বিভিন্ন মন্তব্য, কার্যকলাপ, তার ফলে এইটা কিন্তু আমার মনে হয় একটা টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে ভারতবর্ষে। সেক্ষেত্রে মানে যেটা নানান দিক থেকে যে ইঙ্গিতগুলো আসছে অন্যান্য বিরোধী দলের দিক থেকে, মমতা ব্যানার্জি হয়তো জাতীয় নেত্রী হিসেবে অ্যাসার্ট করতে পারেন। সেখানে তাকে কে কতটা মানবেন, অনেকে মানতে রাজি হয়েছেন, কংগ্রেস তাকে কতটা জায়গা দেবেন, এইগুলো এখনো প্রশ্নের মধ্যে আছে। বা মমতা ব্যানার্জি জাতীয় নেত্রী হিসেবে উঠে অনেকটা যেমন 70 দশকে জয়প্রকাশ নারায়ণ এর যে ভূমিকাটা ছিল, সেই ধরনের ভূমিকা নিতে মমতা সক্ষম হবে কিনা, তার পেছনে কতটা ফোর্স র্যালি করবে, এগুলো সবটাই ভবিষ্যতের গর্বে। কিন্তু পশ্চিমবঙ্গে যদি বিজেপি একটা হিউমিলিয়েটিং ডিফিট ফেস করে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ একটা মডেল হিসেবে ভারতবর্ষের সামনে কিন্তু দাঁড়িয়ে যাবে। এই কথাটা আমি জোরের সঙ্গে বলতে পারি। ফলে তার পরবর্তী যে রাজনৈতিক ক্রিয়া প্রক্রিয়াগুলো হবে, সেটা কিন্তু অনেকটা এই পশ্চিমবঙ্গ মডেলের উপরে নির্ভর করবে। ধন্যবাদ আপনাদের দুজনকেই, আপনারা অনিন্দ্যবাবু এবং সঞ্জয় বাবু। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় আজকে দিলেন, এবং দর্শকরা যারা আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকলেন, তাদের কাছে আমাদের একটা আবেদন থাকবে, যেটা আপনারা আপনাদের মত, শুধু আমাদের যে অতিথি যারা বললেন তারা তাদের মত, তাদের প্রেক্ষিতে তারা বিশ্লেষণ করলেন, কিন্তু আপনাদের নিজস্ব যে বিশ্লেষণ, আপনারা আপনাদের মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। তাতে আমাদের সমস্ত ব্যাপারটা বুঝতে, আপনাদের যে ভাবনা বুঝতে আমাদের আরো সুবিধা হয়। আপনাদের সবাইকে, যারা আমাদের সঙ্গে রইলেন এবং যারা অতিথি হিসেবে থাকলেন, তাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এবং নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। শেষ করার আগে একটা ছোট্ট আবেদন, যে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন, যাতে আমাদের এই ধরনের অনুষ্ঠান আরো করতে আমাদের উৎসাহ এবং শক্তি বৃদ্ধি হয়। সবাইকে নমস্কার এবং ধন্যবাদ। আমাদের আরো উৎসাহ যোগাতে মাসে মাত্র 29 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপও গ্রহণ করতে পারেন। জয়েন শব্দটিতে ক্লিক করে সহজেই এই কাজ করা যাবে। ভালো না লাগলে মেম্বারশিপ যে কোনো সময় সহজেই ছেড়ে দিতে পারবেন। মেম্বারশিপ নিলে প্রতিটি ভিডিও নিশ্চিতভাবে আপনার কাছে সবার আগে পৌঁছে দেবে ইউটিউব। আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থ গ্রহণ করি না।